আজ আমাদের জন্য খুব স্পেশাল একটা দিন। তার কারণ হলো আজ আমার দাদার জন্মদিন এবং আজকের দিনে আমরা সকলে মিলে একসাথে পিকনিক করতে যাব। তো তার জন্য সকাল সকাল আমরা কিন্তু বেরিয়ে পড়েছি এবং আমাদের কিছু গেস্ট আছে যাদেরকে আমরা আনতে যাব। তো সর্বপ্রথম সবাইকে নিয়ে আসা হোক, তারপর দেখো জাস্ট আমরা দুটো গাড়িয়ে করে যাব। এখানে সবাই প্রায় মোটামুটি উপস্থিত হয়ে গিয়েছে। তো দাদা এটা নিয়ে যাবে এবং এই গাড়িটা নিয়ে আমি যাব। বাড়ির সকলেই যাচ্ছি, তার জন্য কিন্তু খুব মজা হবে। সারা দিন খুব মজা করব। কোথায় যাচ্ছি সমস্ত কিছু দেখাবো, ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। তো দেখো আমরা কিন্তু গাড়িতে উঠে গিয়েছি এবং যাচ্ছি সবাই। আমরা একদম সকালে বেরিয়েছিলাম, যার জন্য কিন্তু দেখো যে কত পরিমাণে কুয়াশা দিচ্ছে, যে গাড়ির কাছে একদম কুয়াশায় ভর্তি হয়ে যাচ্ছিল এবং সামনে কোনো কিছু দেখাই যাচ্ছিল না। আর সবথেকে বড় কথা যে আমিও কিছুটা নার্ভাস ছিলাম, কারণ আমিও ঠিকঠাক কিন্তু সম্পূর্ণভাবে গাড়ি চালাতে এখনও পেরে উঠিনি। তো দেখো আমি জাস্ট আগে আগে যাচ্ছিলাম খুব আস্তে আস্তে এবং পিছনে দাদা আসছিল। তো যাই হোক আমরা আস্তে আস্তে যেতে যেতে প্রায় কিন্তু সামনের দিকে এগিয়ে পড়ি। কুয়াশা কিন্তু তখনও কাটেনি। টানা ১.৫ ঘন্টা গাড়ি চালানোর পরও দেখো এখনও কিন্তু মাঠে কুয়াশা রয়েই গেছে। যাই হোক মাঠ ঘাট পেরিয়ে আমরা চলতেই থাকলাম। চলতে চলতে অবশেষে দেখা মিলল কংসাবতী ড্যাম, যেটা অনেকেই মুকুটমণিপুর ড্যাম নামেও পরিচিত জানে। তো এটা বাঁকুড়া ডিস্ট্রিক্টের মধ্যে পড়ে এবং আমার বাড়ি থেকে খুব বেশি দূরে নয়। দিনটি ছিল ২২শে ডিসেম্বর, যার জন্য রাস্তা কিন্তু অনেকটাই ফাঁকা ছিল। এখানে ২৫শে ডিসেম্বর বা তারপর কিন্তু ব্যাপক পরিমাণে ভিড় হয়। তো এখানে তাও দেখো কিন্তু বেশ কিছু বাস চলে এসেছে এবং এটা কিন্তু একদম সকালবেলা, আমরা প্রায় ৮:৩০ থেকে ৯টার মধ্যে পৌঁছে গিয়েছিলাম, যার জন্য ভিড় অনেকটাই কম দেখাচ্ছে। বেলা বাড়ার সাথে সাথে কিন্তু ভিড়ও এখানে ক্রমশ আস্তে আস্তে বাড়বে। গন্তব্যে পৌঁছানোর পর সকলেই গাড়ি থেকে আস্তে আস্তে নামলো এবং একটা পারফেক্ট জায়গা চুজ করা হলো এবং সেখানে জাস্ট দেখো যে গাড়িগুলোকে পার্কিং করা হলো। আর প্লেসটা দেখো জাস্ট কত সুন্দর। সত্যি বলতে কি সকলের খুব খিদে পেয়ে যাওয়ায় সকলেই কিন্তু এসে না এসেই খাবার নিয়ে বসে পড়েছিল। আর একদিকে রান্নারও কিন্তু জোগাড় যন্ত্র চলছিল। শীতের সোনালি রোদ্দুর এবং ড্যাম থেকে বয়ে আসা হালকা বাতাস যেন পরিবেশটাকে আরও সুন্দর করে তুলেছে। সেই সাথে এখানের প্রাকৃতিক দৃশ্যটা জাস্ট দেখো। আমি দেখানোর চেষ্টা করছি তোমাদের যে আমরা যেখানটায় পিকনিক করছি তার পিছনেই একদম ড্যামটা রয়েছে এবং বেশ কিছু নৌকাও রাখা আছে। আর ভাই আমাদের খাবার দেখো, জাস্ট শুকনো মুড়ি, তার সাথে রয়েছে কাঁচা লঙ্কা, পেঁয়াজ, মূলো আর মটরশুঁটি এবং নারকেল। কেউ কেউ তো আবার ধনেপাতাও নিয়ে নিয়েছে মুড়ির মধ্যে। আমি কিন্তু শুধু নারকেল এবং পেঁয়াজ দিয়ে মুড়ি খেয়েছি, এটাই আমার খেতে বেশ ভালো লাগে। খাওয়ার পর সবাই সকলের কাজে ব্যস্ত হয়ে পড়ে, শুধু আমি ছাড়া। আমি চারিদিকে ঘুরছিলাম আর ভিডিও করছিলাম। তো সবাই দেখো কে কী করছে আমি দেখাচ্ছি। এখানে দাদা বসে আছে গাড়ির মধ্যে এবং মা তো খুব ব্যস্ত, মা চারিদিকে সব জোগাড় যন্ত্র করছে রান্নার। আর নিশার কাজ ছিল শুধু বাসন্তী পোলাওটা বানিয়ে দেওয়া, ব্যাস তাহলেই তার হলো। তার জন্য সে বাসন্তী পোলাওয়ের প্রস্তুতি করছে আর বাকি সবাই সবজি কাটাকাটি বা বিভিন্ন কাজ করছে সবাই। আর যাদের কোনো কাজ নেই তারা শুধু ছবি উঠছে। তো এরই মাঝে আমি অ্যানাউন্স করলাম যে এবার কিন্তু বার্থডে সেলিব্রেশন হবে, অর্থাৎ কেক কাটা হবে বার্থডের জন্য। তো তাই আমি প্রথমে গাড়ির উপরে কিন্তু একটা লাভ এঁকে দিলাম ফোম দিয়ে, আর তার মাঝে কিন্তু কেকটা রেখেছি। এবার কেক কাটার অনুষ্ঠানটি শুরু হবে। তো দেখো আমি কত সুন্দরভাবে কিন্তু লাভ এঁকেছি এবং লোক দেখছিল যে আমাদের পাগলামিটা। গাড়ির উপরে লাভ এঁকে দিয়েছি আর ফোম নিয়ে একটু মজা করছিলাম। তারপর কিন্তু কেক কাটা শুরু হবে। তো কেক কাটছে দেখো, কেক কাটার জাস্ট পর্বটা ছিল অসাধারণ। মানে একদিকে ড্যাম, তার উপর আবার গাড়ির উপর। তো এইভাবে বার্থডে সেলিব্রেট কে করেছে তোমরা কমেন্ট করে জানাও। আমি ভালোভাবে তোমাদেরকে একটু দেখাই কেক কাটাটা, যে কীভাবে কেক কাটা হচ্ছে। জাস্ট অসাম। এইভাবে বার্থডে সেলিব্রেট তো আমি প্রথমবার করলাম, ব্যাপক লাগছে আমার। তো এরপর দেখো কিন্তু সবাইকে কেক খাওয়ানোর জন্য ডাকা হচ্ছে। তো সবাই আসবে এবার আর একে একে সবাইকে কেক খাওয়ানো হবে। যেহেতু বার্থডেটা ছিল দাদার, তাই দাদা নিজের হাতে সবাইকে কেক খাইয়ে দিচ্ছে। আর দুটো বাচ্চা আছে, তো ওদের কেক খাওয়াটা জাস্ট দেখো। আর তাদের নামগুলোও খুব আকর্ষণীয়। একজনের নাম হচ্ছে কচ আর একজনের নাম হচ্ছে অঙ্কু। তো আমাদের ফ্যামিলির এই দুটো বাচ্চাই রয়েছে। তো অঙ্কুকে তোমরা জাস্ট দেখো, অঙ্কু কিভাবে কেক খাচ্ছে। বেচারি তো কোনো কিছু বুঝতেই পারছে না, জাস্ট কেমনভাবে দেখছে দেখো, যেন ভাবা চাকা খেয়ে গেছে।
আরেকজন আছে যার নাম বলছিলাম কচ, তো ও কিভাবে কেক খাচ্ছে জাস্ট তোমরা দেখো। কেকের পর্ব শেষ হওয়ার পর ঠাকুমা দাদাকে একটা ড্রেস গিফট করলো, আর সকলেই দাদাকে রিকোয়েস্ট করলো যে ড্রেসটা পরার জন্য। তো দাদা দেখতেই পাচ্ছ একটা সাদা কালারের ড্রেস পরেছিল, যেটাতে খুবই ভালো লাগছে তাকে। এমনিতেই সে হিরো, এরপর আবার নতুন ড্রেসটা পরার পর কত সুন্দর লাগছে জাস্ট দেখো, একদম পুরো পারফেক্ট হিরোর মতোই লাগছে। এরপর আমরা যাব একটু পাহাড়ের দিকে, এবং সবাই সব দিকে ঘুরছে, আমরা জাস্ট পাহাড়ের দিকে যাব। কিছুজন রান্না করছে, তো আমরা জাস্ট যাব পাহাড়ে, উপরে উঠব। তো চলো উপরে উঠা যাক। এবং যে পাহাড়টা আছে, একটাই মাত্র এখানে পাহাড় আছে, পাহাড়টা কিন্তু বেশ খাড়া, আর আমাদের মধ্যে কম্পিটিশন চলছিল যে কে উপরে পাহাড়ের উঠতে পারে। তো আমি সবার নিচে থেকে যাচ্ছিলাম, তার কারণ আমি ভিডিও করে করে যাচ্ছিলাম। তো বোন একদম উপরে চলে গেছে, তারপর মোনা আছে, এবং তারপর কচ উঠছে দেখো। আমি সবার পিছনে আছি, ভিডিও করে করে যাচ্ছি। একটু যাওয়ার পর কিন্তু আর কেউ যেতে পারছে না, কারো জল তৃষ্ণা পেয়ে গেছে, কেউ বসে পড়েছে, তো সবার অবস্থা খারাপ হয়ে গেছে। তো আমরা কতটা উঠেছি তোমাদেরকে দেখাচ্ছি দেখো। এখান থেকে দেখো জাস্ট আমরা অর্ধেকটাও আসতে পারিনি। তো এখান থেকে জাস্ট ভিউটা দেখো কত সুন্দর লাগছে। যদি আরও উপরে উঠি তাহলে ভিউটা কিন্তু আরও বাড়বে, কিন্তু বেশিরভাগ জন আর কেউ যেতেই পারছে না, এখনও অনেকটা বাকি আছে, আমরা অর্ধেকটাও জাস্ট উঠতে পারিনি। ভিউটা কিন্তু অসাম লাগছে এখান থেকে। পাহাড়ে উঠতে যে হাঁপিয়ে গেছি। যাও মোনা যাও। হ্যালো গাইস, পাহাড়ে উঠে গেছি কিন্তু নামতে পারিনি। আমাকে ফেলে রেখে কত দূরে নেমে গেল। যেহেতু আমরা কেউ প্রফেশনাল ব্লগার নয়, তাই শুধু তোমরা ঢংগুলো দেখো সবার। কেউ ব্লগের কোনো কিচ্ছু জানে না, তাই শুধু ক্যামেরাটা ধরে জাস্ট কেউ হাত দেখাচ্ছে, কেউ মুখ গুঁজে দিচ্ছে সামনে, মানে যার যা ইচ্ছে তাই করছে। তো হাঁটতে হাঁটতে আমরা কিন্তু অনেকটা ক্লান্ত হয়ে পড়েছি, এবং অবশেষে দেখো পুরো একদম মেন রাস্তার সাইডে চলে এসেছি। তো এখান থেকে আমরা হেঁটে যাব আমাদের পিকনিক স্পটের কাছে। তো ওখানে গিয়ে একটু রেস্ট করব। শীতকাল না গ্রীষ্মকাল বোঝাই যাচ্ছে না, এত গরম যেটা ধারণার বাইরে। এখন কিন্তু লোকের পরিমাণ দেখো ধীরে ধীরে বাড়তে শুরু করেছে। এক তো অসহ্য গরম, তার উপর আবার পাহাড়ে উঠেছি, মানে মনটা শুধু এখন জাস্ট কোল্ড ড্রিঙ্কস করছে। তার জন্য ভাবলাম এখান থেকে দোকান থেকে একটা কোল্ড ড্রিঙ্কস নিয়ে নিই, আর কোল্ড ড্রিঙ্কস খেয়ে মনটাকে একটু শান্ত করি। কোল্ড ড্রিঙ্কস খাওয়ার পর কিন্তু অনেকটা ফ্রেশ মনে হয়, তাই কিন্তু কোল্ড ড্রিঙ্কসটা নিয়ে নিলাম, আর পেটে যাওয়ার সাথে সাথেই অনেকটা এনার্জি ফিরে পেলাম। তো এই কথাটা শুনে সবাই ট্রাই করতে চাইলো, এবং সবাই কিন্তু কোল্ড ড্রিঙ্কসটা খেলো, আর সবাই এনার্জি ফিরে পেলো। মানে এত গরম লাগছিল সেই দিন যে কি বলবো। আর এদিকে কচ খাচ্ছে ঠান্ডা ঠান্ডা ফুটি। তো এরপর আমরা ওখানে পৌঁছে যাই, এবং আমি স্নান টান করে রেডি হয়ে যাই। এই যে সামনে ড্যাম ছিল, ওই ড্যামের জলেই কিন্তু আমি স্নান করে নিয়েছি। আর এদিকে দেখি খাবারও কিন্তু পুরো সম্পূর্ণ রেডি। তো তোমাদেরকে মেনুটা জাস্ট দেখাই। দেখো সর্বপ্রথম ছিল এখানে স্যালাড, স্যালাডের সাথে সাথে ছিল সস। তো তারপর যেটা তৈরি হয়েছিল সেটা হচ্ছে বাসন্তী পোলাও। জাস্ট কালারটা দেখো, দারুণ হয়েছে কালারটা। বাসন্তী পোলাওয়ের সাথে ছিল চানা পনির, এটাও বেশ সুন্দর লাগছে দেখতে। এরপর যেটা ছিল সেটা হচ্ছে বেগুন ভাজা ছিল। তো বেগুন ভাজা আর চাটনি করা হয়েছে। চাটনি ছাড়া এখানে রয়েছে সাদা ভাত। এইটুকু টাইমের মধ্যে তো দেখছি অনেক কিছু আইটেম করে ফেলেছে, আমরা তো সারাদিন ঘুরেই কাটিয়ে দিলাম। আর রয়েছে এখানে আলু পোস্ত। তো আলু পোস্তটাও কিন্তু দারুণ লাগছে দেখতে, কালারটা দারুণ হয়েছে। আর এটা ছাড়া রয়েছে চিকেন কষা, এটা হচ্ছে চিকেন কষা। তো চিকেন কষাটা দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে। আর এটা হচ্ছে মাটন ছিল, মটনের ঝোল। তো চিকেন মাটন দুটো আইটেমই ছিল, সেই সাথে রয়েছে মিষ্টি। তো মিষ্টিটা তো লাগবেই। এর মধ্যে একটা জিনিস মিসিং হয়ে গেছে, যেটা হচ্ছে পাঁপড়। তো তার জন্য এখান থেকে লোকাল যে দোকানে পাঁপড়গুলো পাওয়া যায় ওটা দিয়েই কিন্তু আমরা কাজ চালিয়ে নিই। খুব সুন্দর কালার বাসন্তী বলে আমাদের যে এই রান্নি ক্রেডিট করেছে। রান্নি করেছে কে? এই যে এটা এটা বড় বড় ফিল্ম স্টার হোটেলে কাজ করে।
ভালো না খারাপ বলো দেখি তো। ভালো না খারাপ বলে দাও। সুন্দর, খুব সুন্দর। এই বাসন্তী পোলা মটর পনির ছাড়া খাওয়াই যায় না, হেভি টেস্ট বাবা। মাংসটা আবার কালকে খাবো আমি সকালে, খেয়ে যাবো। তুমি এমন কথা বলো নি দেখিনি, আমি দিলে বিকালে খাবো। এই কালকে সকালে তুমি আজকে রাত্রের মধ্যে খেতে পারবে এই মাংসটা এতটা? কত বাবা একটু সরে দিই, হ্যাঁ শসা দেখি। বেগুন ভাজা, কিন্তু গাইস আমি বেগুন ভাজা খাইনি। ও তার মধ্যে এইটা নিতে হবে তোমাকে। এটা কি এক্সচেঞ্জ? এক্সচেঞ্জ মেলা? থাক থাক, আর নয় আর নয়। খাবারের পরিমাণ প্রত্যেকটার অনেক বেশি হয়ে গেছে, তার কারণে কিন্তু খাবার অনেক নষ্ট হচ্ছে। আর আমি যতটা পেরেছি কিন্তু খেয়েছি, আমি আমার ভাগের পুরোটাই প্রায় খেয়ে নিয়েছি বলতে পারো। তো সব খাওয়ার পরে লাস্টে জাস্ট চাটনি, পাঁপড় এবং মিষ্টি দিয়ে আজকের খাওয়াটা শেষ করলাম। তো এরপর কিন্তু আমরা যাব বোটিং করতে, এবং বোটিং করার পর এসে বাড়ি চলে যাব, কারণ সন্ধ্যার আগে বাড়ি ফিরতে হবে আমাদের। বোটিংয়ের জন্য সবাই কিন্তু বোটে উঠছে, দেখতে পাচ্ছ। এখানে যে একটা বোট আছে এটাতে আমরা 6 জন যাব, এবং আর যে আরেকটা বোট আছে এটাতে 5 জন যাবে। টোটাল 11 জন আমরা যাচ্ছি। তো দুটো বোট লাগবে, তার জন্য এই বোটটাতে দেখতে পাচ্ছ প্রথমে আমরা 6 জন যাব, এবং পরের যে আরেকটা বোট আছে ওখানে আর 6 জন যাবে। আমি দেখিয়ে দিচ্ছি এই বোটে কে কে আছে। দেখো, ঠাকুমা আছে, নিশা আছে, মোনা আর সঞ্চিতা আর আমি। এই বোটে আমরা যাব। আর যে আরেকটা বোট আছে ওখানে মা যাবে, দাদা, বৌদি, তারা সবাই যাবে। তো এই যে দুটো বোট, দুটো বোটেই দেখতে পেলে তোমরা। এবং এরপর কিন্তু আমি ভিডিও করছিলাম, তো ভিডিও করার পর আমি বোটে উঠি। বাকি সবাই দেখছি বোটে লাইফ জ্যাকেটগুলো পরে বসে আছে। তো আমাকেও লাইফ জ্যাকেট পরতে হবে, তার জন্য আমার লাইফ জ্যাকেট যেটা আছে আমাকে দিয়ে দিল। তো এই যে লাইফ জ্যাকেটটা, এটা পরে রাখা কিন্তু ভালো, কোনো দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকবে না। তাই আমিও কিন্তু লাইফ জ্যাকেটটা পরে নিচ্ছি। এটা পরার পর আমাকে কেমন লাগছে দেখো। আমি সবার ছবি তুলে দিচ্ছি, সবার ভিডিও বানিয়ে দিচ্ছি, কিন্তু আমার কোনো ছবিও নেই, কেউ তুলেও দিচ্ছে না, আর আমার কোনো ভিডিওও নেই। তো আমাকে নিজেই ভাবছি ভিডিও করতে হবে সেলফিতে। তো দেখো, জাস্ট বোট ছেড়ে দিয়েছে, এবং এখান থেকে ওই যে আমাদের ওই পাশে আরও একটি বোট যাচ্ছে। তো এই দুটো বোট দেখতে পাচ্ছ যে কাছাকাছি যাচ্ছি। তো আমাদের দুটো বোটের মধ্যে কম্পিটিশন হবে কোনটা আগে পৌঁছায়। এতক্ষণ পর্যন্ত আমাদের বোটটা এগিয়ে ছিল, কিন্তু এখন ওদের বোটের স্পিড অনেক বাড়িয়ে দিয়েছে, এবং মনে হচ্ছে আমাদেরকে পার করে ফেলবে। তো এই সাইডে জাস্ট দেখো, আরও যে অন্যান্য জাহাজগুলো আছে ওগুলো আমাদের থেকে অনেক দূরে চলছে, যদিও ওগুলো ইঞ্জিন দিয়ে চলা, কিন্তু আমাদেরগুলো নৌকোর দাঁড় আছে, ওইগুলো মানুষ দিয়ে কিন্তু পরিবাহিত। এগুলো বেশ ভালো লাগে। আর সবথেকে বড় কথা হচ্ছে সময়টা আমাদের বাঁচাতে হবে। যেগুলো ইঞ্জিন বোট আছে ওগুলোতে চাপলে অনেকটা দূরে যেতে হবে এবং অনেক টাইম লাগবে, তার জন্য কিন্তু আমরা এই বোটগুলোই নিয়েছিলাম। আর জাস্ট দেখো, সূর্যের আলোটা জলে পড়ছে, একদম চিকচিক করছে, দারুণ সুন্দর লাগছে। আর এখান থেকে যে সাইডের যে পাহাড়গুলো, ওই যে দেখো দূরে দেখা যাচ্ছে, এখান থেকে পাহাড়গুলোও কিন্তু জলে বসে বসে খুব সুন্দর উপভোগ করছি। এরকম জলের মধ্যে ভাসতে ভাসতে যদি দুই সাইডে পাহাড় দেখা যায়, তাহলে কিন্তু জল থেকে কারোরই নামার ইচ্ছে করবে না, যেমনটা আমার নামার একদমই ইচ্ছে নেই। একদম দারুণ উপভোগ করছি। একই সাথে সূর্য অস্ত যাওয়ার যে আভাটা জলের মধ্যে পড়ছে, সব কিছু মিলিয়ে একদম রোমান্টিক পরিবেশ। কিন্তু এই রোমান্টিক পরিবেশকে আমি ইগনোর করে একদম স্যাড পোজে ব্যাকগ্রাউন্ডে অরিজিৎ সিংয়ের গান শুনে শুনে উপভোগ করছিলাম। দীর্ঘ 45 মিনিট জলের উপর ভেসে ভেসে প্রাকৃতিক দৃশ্য উপভোগ করার পর বর্তমানে আমরা কিনারার দিকে পৌঁছাচ্ছি, এবং এরপর আমাদের পালা বাড়ি যাওয়ার। নৌকো থেকে নামার পর সবাই রেডি হয়ে যায়, এবং বাড়ির উদ্দেশ্যে এবার রওনা দেওয়ার পালা। তাই বেশি দেরি না করে সবাই গাড়িতে উঠে যায় এবং বাড়ির উদ্দেশ্যে যাই। তো আমরা এরপর বাড়ি চলে যাচ্ছি, এই যে আইসক্রিম খেতে খেতে। যখন আমরা ওখান থেকে বেরোই তখন বিকেল ছিল, এবং বাড়ি ফিরতে মনে হয় সন্ধে হয়ে যাবে। তো আমরা গান শুনে শুনে আস্তে আস্তে রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। আর দেখতে দেখতেই কিন্তু সন্ধ্যার আলো নেমে আসলো, এবং অবশেষে যখন আমরা বাড়িতে পৌঁছাই তখন কিন্তু একদম অন্ধকার হয়ে গিয়েছে, আর অনেকটা দেরিও হয়ে গিয়েছে। ভিডিওটি কেমন লাগলো জানিও, এবং পরবর্তীতে এই ধরনের ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করে রাখো। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই বাই।